নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। দেখুন, ইস্ট বেঙ্গলের 5 স্টার পারফরমেন্স, অতি অবশ্যই ইস্ট বেঙ্গল টিমের কি অবস্থা, কার খেলা ভালো লাগলো না সে সংক্রান্ত খবরাখবর তো দেবই, বা আমার বিশ্লেষণ থাকবে। পাশাপাশি ইস্ট বেঙ্গল যে এএফসি খেলতে যাবে বা খেলবে আর কয়েকদিন পরে, এএফসির যে কোয়ালিফাইং রাউন্ড ম্যাচ রয়েছে সেই ম্যাচটা নিয়ে ইতিমধ্যেই আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি, একেবারে ডেডিকেটেড একটা ভিডিও করেছি, তো সেই ভিডিওটা দেখতে পারেন। কিন্তু কালকের ম্যাচের পরে কি কোনো ইকুয়েশন চেঞ্জ হলো, ইফিয়ং কবে আসবে, এই সমস্ত বিষয়ে থাকবে আমার আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। দেখুন, কালকের যে ম্যাচটা আমরা দেখতে পেলাম, ইস্টবেঙ্গল পাঁচটা গোল করলো। হাবাস তিনি একাধিক প্লেয়ারকে পরীক্ষা নিরীক্ষা করে নিলেন, কে কেমন কন্ডিশনে রয়েছে সেটা দেখে নিলেন। গোলের নিচে খেললেন গৌরব সাউ। এই গৌরব সাউরা দীর্ঘদিন ধরেই টিমে রয়েছেন কিন্তু সুযোগ পাচ্ছিলেন না, তাকে অবশেষে খেলানো হলো। যেমন জেসিনটিকে লাগাতার 2টো ম্যাচে তিনি বেশ ভালো সুযোগ পেলেন, খেললেন। আগের ম্যাচে গোল করেছিলেন, এ ম্যাচে গোল করার মতন জায়গায় ছিলেন, গোল করতে পারলেন না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ডেভিড, সেই ছেলেটা গোলের মধ্যে ফিরল, এটা খুবই ভালো কথা, ইস্টবেঙ্গলের জন্য ভালো খবর। কারণ ইস্টবেঙ্গল এই যে ভারতীয় 2 স্ট্রাইকারকে ভরসা করছে, সেই ভরসার মর্যাদা কোথাও গিয়ে দিতে হবে। ইয়াং ব্রিগেড তারা, এবং এরা যদি ভালো খেলে আগামী দিনের কিন্তু ভারতীয় দলের দরজাটাও খুলে যাবে ডেভিড বা জেসিনের জন্য। পিভি বিষ্ণুর খেলা কালকে ভালো লেগেছে, বাট গোলগুলো মিস করেছে। সবচেয়ে ভালো লেগেছে যদি বলতেই হয় তাহলে হচ্ছে দানি রামিরেজ, এবং এই যে নতুন প্লেয়ারটি নিয়ে আসা হচ্ছে অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলা প্লেয়ার ক্রিস ইকোনমিডিস, তার খেলাও কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। যত দিন যাবে এই দুজন কিন্তু আরো আরো ভালো খেলবে। ভালো খেলেছেন নাচো মনসালভে, কিন্তু এই নাচো মনসালভেকে নিয়ে আবার একটা আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল ম্যাচে সে হাঁটুতে চোট পেয়েছে, যে কারণে তাকে ফার্স্ট হাফের পরেই বসিয়ে দেওয়া হয় বা তার ডাগ আউটে তার জায়গা হয়। তো নাচোর এই হাঁটু একটু ফোলা ছিল, এমআরআই করা হবে, দেখা হবে যে কি হয়েছে প্রবলেমটা। আগের ম্যাচের খেলার পরে দেখা গিয়েছিল তার একটু চোট ছিল, যদিও সেই চোট এমন গুরুতর কিছু ছিল না। গতকালের ম্যাচে নেমেছিল এবং ভালো খেলেও ছিল। আবার গতকাল চোট পেয়েছে, ফলত এএফসির আগে এটা আবার একটা আশঙ্কা, যদি নাচোর চোটটা গুরুতর হয় তাহলে কিন্তু তাকে এএফসির ম্যাচে খেলানোর ঝুঁকি নেবেন না হাবাস, এটা খুব স্বাভাবিক বিষয়। কারণ তার শুশ্রূষা দরকার, তাকে আইএসএল এর জন্য দরকার। এএফসির এই প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচটা গুরুত্বপূর্ণ ঠিকই, কিন্তু ইস্টবেঙ্গল একটা প্লেয়ারকে কার্যত বলি করে সেই গুরুত্বটা বোঝানোর প্রয়োজন বোধ করবে না, যখন তাদের হাতে রয়েছে অপশন রয়েছে। দে হ্যাভ দ্য অপশন। আপনি বলবেন কে অপশন? লালচুং নুঙ্গা? না, লালচুং নুঙ্গা খেলতেই পারবে না, কারণ আগের সিজনে এই এএফসি খেলতে গিয়ে একটা বোধহয় আরকাদাতের বিরুদ্ধে রেড কার্ড দেখেছিল, সেই কারণে লালচুং নুঙ্গা কিন্তু এই ম্যাচটা খেলতে পারবেন না। তো লাল খেলতে পারবে না, তার জায়গায় অন্য কেউ খেলবে। নরেন্দ্র গেহলট রয়েছে, সন্দীপ মান্ডি রয়েছে। সন্দীপ মান্ডিকে গতকাল সেকেন্ড হাফে কিন্তু দেখা গেল যে আনোয়ার আলীর সঙ্গে জুটি বেঁধে তাকে খেলানো হলো। একদিকে জয়গুপ্তা আর একদিকে ওই হার্দিক ভাটিয়া খেললো। ফলত এই দুজন রয়েছে, নরেন্দ্র গেহলট রয়েছে। আমার মনে হয় এটা ম্যানেজ করতে পারবেন হাবাস, এমন বড় ব্যাপার নয়। তবে হ্যাঁ, একেবারে সময়টা খুবই কম রয়েছে, যেহেতু আজকে 8 তারিখ হয়ে গেল, 9, 10, 11, 12, সময়টা খুবই কম। ফলত সেই সময়ের মধ্যে জুটি বাঁধাটা, এই কারণে কিন্তু হাবাস গতকাল সন্দীপ মান্ডিকে খেলিয়ে দেখে নিলেন। একটা হাফ এন আওয়ার, মানে হাফ টাইম, মানে 45 মিনিটস একটা ম্যাচে খেলা আর এমনি প্র্যাকটিস করা, দুটোর মধ্যে ফারাক আছে, সেটা দেখে নেওয়া গেল। ভালো প্র্যাকটিস হলো বলা যেতে পারে। এবং এই ক্রিস ইকোনমিডিসকে দেখে নেওয়াটাও বড় ব্যাপার ছিল, সে কিন্তু যথেষ্ট ভালো খেলেছে, তার পাশ থেকে গোলও করলো বিপিন সিং। এবং বিপিন কিন্তু যে সুযোগ সন্ধানী, সে যে গোল করতে চায়, গোল করতে ভালোবাসে, সেটাও সে বোঝাতে পেরেছে। এবং সে যে ফার্স্ট হাফ থেকে খেলার দাবি রাখে, সেটা কিন্তু সে বোঝাতে পেরেছে। সে তার যে যোগ্যতা রয়েছে, হাবাস চাইলে তাকে ফার্স্ট হাফে ব্যবহার করতে পারেন। হাবাসের একটা বিষয় ভালো লাগছে যে এডমুন্ডকে ফুল টাইম খেলানো। অলমোস্ট এডমুন্ড কিন্তু ফুল টাইম খেলছে। হতে পারে সে গোল পাচ্ছে না, বাট সে কোনো না কোনো দিন গোল পেয়েই যাবে। এডমুন্ডের মধ্যে সেই ছটফটানি আছে, গোল করার একটা খিদে রয়েছে। আর হাবাসের পছন্দের একটা প্লেয়ার, প্রচন্ড পছন্দের। অস্কার বুজো এডমুন্ডকে খেলাতো, কিন্তু ফুল টাইম হয়তো সব ম্যাচে খেলাতো না, কিন্তু এডমুন্ডকে হাবাস ফুল টাইম খেলাচ্ছেন, তার উপরে ভরসা রাখছেন। ইয়াং স্টার,
এখন তাকে আরো বড় স্টার হতে গেলে কিন্তু তাকে গোল করতে হবে, এটা তাকে বুঝতে হবে। আর এডমুন্ড মানেই কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করা, আমার মনে হয় এডমুন্ড সেটা করতে পারবে। মাঝ মাঠে হাবাসের কিন্তু ভরসা দানি রামিরেস এবং মোহাম্মদ রশিদ, দুজনেই গতকাল গোল পেয়েছে, ভালো খেলছেও। এই দুজন যত দিন যাবে আরো জমাটি হবে। জিকসন সিং এক্ষেত্রে কিন্তু অনেকটা তার যে ফর্ম তার থেকে সে যথেষ্ট সেই ফর্মেই খেলছে সে, এবং যথেষ্ট ভালো খেলছে, ভরসা যোগাচ্ছে মাঝ মাঠটাতে। এখন ইস্টবেঙ্গল টিমটার মূল একজন দরকার হচ্ছে একজন স্ট্রাইকার, বিদেশি স্ট্রাইকার হয়ে গেলে কিন্তু টিমটা জাস্ট দাঁড়িয়ে যাবে। তো সেই বিদেশি স্ট্রাইকার একজন তো ইফিয়ং অলরেডি সাইন করা হয়েছে, কিন্তু ইফিয়ং এখনো আসছে না, তার আসতে কিন্তু সময় লাগবে। ফলত তাকে হাবাস এএফসিতে পাবে না ধরে নেওয়াই বলে, কারণ ধরে নেওয়াই চলে, কারণ সেখানে যে ইবোলা হয়েছে সেই ইবোলার কারণে কিন্তু যত সমস্যা তৈরি হচ্ছে, যে কারণে ইফিয়ং এর আশা এখনো পর্যন্ত কনফার্ম বলা যাবে না, কারো কিছুটা সময় তার লাগবে আসতে। ফলত একদিকে যেমন সাড়ে সর্বনাশ ইস্ট বেঙ্গলে, যে ডুরান্টটা পুরোটাই এই স্বদেশি স্ট্রাইকার নিয়ে খেলতে হবে, এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচটাও খেলতে হবে তাদেরকে স্বদেশি ফুটবলারদের নিয়ে, স্বদেশি স্ট্রাইকারদের নিয়ে বেটার। অন্যদিকে এই দুজনের কাছে, জেসিনটিকে এবং ডেভিডের কাছে কিন্তু একটা বড় সুযোগ যে নিজেদেরকে প্রুভ করা। এই কঠিন ম্যাচগুলোতে যদি গোল করে দিতে পারে এবং টিমকে ভরসা দিতে পারে, জেতাতে পারে, তাহলে কিন্তু ভবিষ্যতে ইফিয়ং এর পাশাপাশি আরো যে বিদেশি স্ট্রাইকার আসছে তাদের পাশাপাশি হাবাস বাধ্য হবেন এদেরকেও ম্যাচে গেম টাইম দিতে। ফলত এই জেসিন এবং আমি বলবো এডমুন, জেসিন এবং ডেভিড হামারের উচিত যে গোলের মধ্যে থাকা এবং ছটফটানিটা যেন আরো বাড়িয়ে দেওয়া। জেসিনকে যেটা করতে হবে, গোলের গন্ধটা পেতে হবে, যে গন্ধটা এই বিপিন সিং পান। গতকাল একটা মানে জেনুইন গোল হতে পারতো, পা লাগালেই গোল হয়ে যেতে পারতো, সেটা মিস করলো একটুখানি টাইমের হেরফেরের জন্য। সে যত ম্যাচ খেলবে, সিনিয়রদের সাথে যত ম্যাচ খেলবে, এই বোঝাপড়াটা হবে এবং সেও বুঝতে পারবে কতটা গতি বাড়ালে কোথায় হয়। কলকাতা লিগ খেলা, ডুরান্ট খেলা বা সিনিয়র টিমে খেলা, জুনিয়র টিমে খেলা, দুটোর মধ্যে ফারাক রয়েছে। তো জেসিন এই সুযোগটা পেলে আমার মনে হয় সে কিন্তু আরো ভালো খেলবে। তো এটা তাদের কাছে পড়ে পাওয়া 14 আনার মতন। ইফিয়ং এর কথা বললাম, নাচোর কথা বললাম, বিদেশি স্ট্রাইকারের এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল কোনো অ্যানাউন্সমেন্ট করেনি। দেখা যাক কোন স্ট্রাইকারকে নিয়ে আসা হয়। স্পেনীয় যে স্ট্রাইকারের কথা বলা হচ্ছে তাকেই কি নিয়ে আসা হবে নাকি অন্য কাউকে, যেটা জানা যাচ্ছে যে কথাবার্তা অনেক দূর হয়ে গিয়েছে, এখনো কিছু হয়তো ছোটখাটো একটু আধটু জায়গা বাকি আছে, ডিল ডান হয়নি, হয়ে যাবে হোপফুলি। তো তাহলে বিদেশি স্ট্রাইকার, তবুও সেই স্ট্রাইকারও কিন্তু এই ইয়ের মধ্যে আসতে পারবে না, এএফসির আগে আসতে পারবে না, তাকেও কিন্তু এএফসি তে খেলানো যাবে না, তো এই প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচে খেলানো যাবে না। অপরদিকে মোহনবাগানের যে হার গতকাল আমরা দেখলাম ভবানীপুরের বিরুদ্ধে, ফলত ভবানীপুরের কোচ তিনি একটু ক্ষিপ্ত হচ্ছেন মোহনবাগানের স্ট্র্যাটেজি নিয়ে। মানে মোহনবাগান ইউথ ডেভেলপমেন্ট বলে 28-30 বছরের প্লেয়ারদের খেলাচ্ছেন, ফলত ওই কারণে আর ভবানীপুরের কোচ রঞ্জন তিনি বলছেন, সমালোচনা করেছেন, এবং তিনি যে এই যদিও ঘরের দল, দুটো টিমই ঘরের টিম, ভবানীপুর কিন্তু ভালো জায়গায় চলে গেছে কলকাতা লিগে। ইস্ট বেঙ্গল একটা ম্যাচ কম খেলে তাদের পেছনে রয়েছে, ভবানীপুর ভালো জায়গাতে রয়েছে। অপরদিকে রঞ্জিত বাজাজ তিনি একটা অডিও বার্তায় জানিয়েছিলেন যে তিনি দায়িত্ব নিতে চান না, কারণ এই ভিভিয়ানো ফার্নান্ডেজের সঙ্গে তাকে জুড়ে দেওয়াটা তিনি অন্তত মনে করেন যে দুজনের মনস্তত্ব আলাদা, দুজন দুরকম ভাবে খেলাতে চান, তাহলে কাজ করাটা সম্ভব নয়। আবার যেহেতু ভিভিয়ানো বেঁকে বসেছেন, তখন আবার রঞ্জিত বাজাজ তিনি বলছেন যে তাহলে তিনি দায়িত্ব নিতে রাজি আছে, যদি ভিভিয়ানো না রাজি থাকেন দায়িত্ব নিতে, তাহলে তিনি তার টিম নিয়ে বা তিনি দায়িত্ব নিতে রাজি আছেন। সেক্ষেত্রে আবার যেহেতু তিনি জানিয়ে দিয়েছিলেন তিনি দায়িত্ব নেবেন না, তাই এআইএফএফ যদি মনে করে তিনি দায়িত্ব নেবেন। এখন এআইএফএফ কি করবে শেষমেশ সেটা কেউ জানে না, এআইএফএফ ঠিক করবে যে এক্স্যাক্টলি কাকে পাঠাবে, রঞ্জিত বাজাজ এবং তার টিমকেই পাঠাবে, মানে সেখান থেকে এই লাইসেন্সধারী কোনো কোচকে নিয়ে রঞ্জিত বাজাজকে ম্যানেজার করে পাঠাবে, নাকি সময় লাগছে। যদিও এটা খুবই আশ্চর্যের বিষয় যে হাতে সময় কম, কিন্তু এআইএফএফ এই বিষয়টার থেকে, আসিয়ান কাপটার থেকে অনেক বেশি করে ব্রাজিল ম্যাচ নিয়ে ফোকাস বেশি। অনেকেই মনে করছেন সেটা কারণ হচ্ছে
কল্যাণ চৌবে যে আপকামিং যে ইলেকশন আসবে বোর্ডের, সেই নির্বাচনের জন্য তিনি এটাকে একটা ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন, যে এখানে ম্যাচটা ভালো করে সংগঠিত করে তিনি দেখাতে চাইবেন যে তিনি কি একটা করে ফেললেন। কিন্তু আসলে কিন্তু ব্রাজিল ম্যাচটা ইন্ডিয়ার জন্য হয়তো একটা দেখতে ভালো লাগবে, আন্তর্জাতিক ক্ষেত্রে একটা আলোচনা হতে পারে, বা বলবে ব্রাজিল খেলছে ইন্ডিয়ার বিরুদ্ধে, কিন্তু ইন্ডিয়া কি খেলবে? 60 কোটি 70 কোটি টাকা খরচা করে ইন্ডিয়ার এতে লাভ কি? ভবিষ্যতে কোনো লাভ হবে? ফুটবল, ইন্ডিয়ান ফুটবলের কোনো লাভ হবে কি? উত্তরটা বোধহয় নাই হবে। আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানান অবশ্যই। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর ভালো না লাগলে কারণটা জানাতে ভুলবেন না। মেম্বারশিপ নিতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ।